যে আমি মনে করি এই প্রত্যেকটা বিষয় আমাদের সকলেরই জানা উচিত। যে আমাদের বার কাউন্সিল অ্যাক্টের ২য় ক্লাস। শুরু করতেছি। দ্য বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এথিক্স। তাহলে আপনি যখন অ্যাডভোকেট হয়ে যাবেন, আপনি যখন আইনজীবী হয়ে যাবেন, তখন আপনি আইনজীবী হিসাবে অন্যান্য আইনজীবীদের সাথে আপনি কেমন আচরণ করবেন সেই সম্পর্কিত আপনার হচ্ছে বিধি আছে ১১ টি। তার আগে আমরা যদি একটু আলোচনা করি, দ্য বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এথিক্স এখানে হচ্ছে টোটাল ৪ টা অধ্যায় আছে। এই ৪ টা অধ্যায়ের ১ম অধ্যায়ে আছে হচ্ছে একজন আইনজীবী হিসাবে অন্যান্য আইনজীবীদের সাথে আপনার আচরণ কেমন হবে। এই সম্পর্কিত বিধি আছে ১১ টি। বিধি ১ এ বলা আছে কুশলীর দায়িত্ব। আমরা সবাই আইনজীবী হব, আমরা সবাই কুশলী হব। তাহলে কুশলীর দায়িত্ব কি হবে? কুশলীর দায়িত্ব হবে পেশার মর্যাদা কি করা? পেশার মর্যাদা সমুন্নত রাখা। তাহলে উকিলের দায়িত্ব কি? উকিলের দায়িত্ব হলো নিজের পেশার সম্মান, মর্যাদা রক্ষা করা। নিজের পেশার সম্মান এবং মর্যাদা রক্ষার পাশাপাশি অন্যের সম্মান মর্যাদাকে কি করা? অন্যের সম্মান মর্যাদাকে নিজের মনে করা। তাহলে একজন আইনজীবীর অন্যান্য আইনজীবীদের সাথে আচরণের ১ম যেই পয়েন্ট বলা আছে, বিধি ১ বলা আছে, অন্য যে অ্যাডভোকেট আছে, অন্য যে আইনজীবী আছে, তাদের মর্যাদাকে নিজের মর্যাদা মনে করতে হবে। বিধি ২ এ বলা আছে বিজ্ঞাপন না দেয়া। তাহলে একজন আইনজীবী কোন কাজের জন্য কি করতে পারবেন না? কাজের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন না। কোন ব্যানার ইউজ করতে পারবেন না ছবি দিয়ে। কিছুদিন আগে দেখেছি যে সাইনবোর্ড দিয়ে ব্যানার দেয়া হয়েছিল একজন আইনজীবীর। শোকজ করা হয়েছিল বার থেকে। কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাহলে কোন আইনজীবী কাজের জন্য কি করতে পারবেন না? বিজ্ঞাপন দিতে পারবেন না। অন্য কোনো পন্থায় কাজ চাইতে পারবেন না। তবে পেশাগত কার্ড, ব্যক্তিগত প্রকাশনা, নাম ফলক এগুলো অন্তর্ভুক্ত করতে কি নাই? বাধা নাই। বিধি ৩ এ বলা আছে কোন একজন আইনজীবী কি করবেন না? দালাল ধরবেন না। তাহলে কোন উকিল কি করবেন না? দালাল ধরবেন না। তার আয় অন্য কারো সাথে কি করবেন না? ভাগ করবেন না। ৪ বিধিতে বলা আছে অন্যের মক্কেলের সাথে আলাপ পরিহার। আপনি বাদী পক্ষের লইয়ার আপনি আসামি পক্ষের মক্কেলের সাথে আলোচনা করতে পারবেন। আপনি আসামি পক্ষ, আপনি বাদী পক্ষের যেই মক্কেল আছে সেই মক্কেলের সাথে আপনি আলাপ আলোচনা করতে পারবেন না। অর্থাৎ প্রতিপক্ষের উকিলের অনুপস্থিতিতে তার সম্মতি ছাড়া প্রতিপক্ষ উকিলের মক্কেলের সাথে মামলার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাবে না। যদি করেন সেটা কিন্তু কি হবে? ক্যাননস অ্যান্ড রুলস ভঙ্গ হবে। বিধি ৫ এ বলা আছে বিপক্ষের অনুপস্থিতিতে আপনি আসামি পক্ষের আইনজীবী, বাদী পক্ষ নাই। আপনি কি করলেন? কৌশলে জামিন নিয়ে নিলেন। করা যাবে না। বিধি ৫ এ বলা আছে বিপক্ষের অনুপস্থিতিতে আদালতের সাথে কি করা? আদালতের সাথে আলাপ পরিহার করা। বিধি ৬ এ বলা আছে অতিরিক্ত আইনজীবী কি না করা? অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা না দেয়া। তাহলে মক্কেল অতিরিক্ত আইনজীবী নিয়োগ দিতে চাইলে কি করবেন না? বাধা দিবেন না। মক্কেল চাইলে অতিরিক্ত আইনজীবী নিয়োগ দিতে পারেন। বিধি ৭ এ বলা আছে ব্যক্তিগত বিবাদ পরিহার করা। উকিল নয়, মক্কেলই মোকদ্দমার ব্যক্তি। মামলা পরিচালনা করতে গিয়ে উকিল ব্যক্তিগত দ্বন্দ্বে জড়াবে না। বিধি ৮ এ বলা আছে নীতিমালা অনুসারে ফিস বন্টন। তাহলে উকিলকে যে ফিস দেওয়া হবে সেটা নীতিমালা অনুসারে কি হবে? বন্টন হবে। বিধি ৯ এ বলা আছে অ্যাটর্নি জেনারেল কার্যাবলী। তাহলে সাংবিধানিক প্রথা এবং রীতি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল বা অ্যাডভোকেট জেনারেল মান সম্মত থাকবে এবং শুনানি যদি হয়, অ্যাটর্নি জেনারেল যদি উপস্থিত থাকে, তাহলে শুনানিতে আগে কাকে সুযোগ দিতে হবে? শুনানিতে আগে অ্যাটর্নি জেনারেলকে সুযোগ দিতে হবে। বিধি ১০ এ বলা আছে সিনিয়র জুনিয়র সম্পর্ক। তাহলে আমরা যারা জুনিয়র আইনজীবী আছি আমরা সিনিয়রদেরকে কি করব? সম্মান করব। আর যারা সিনিয়র আইনজীবী আছেন উনারা জুনিয়রদেরকে কি করবেন? স্নেহ করবেন। বিধি ১১ তে বলা আছে জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক মামলা পরিচালনা। হ্যান্ড রেইজ করেছেন। বলেন কি বলবেন? জি বলেন। কেউ একজন হ্যান্ড রেইজ করেছিলেন। কিছু বলবেন? ঠিক আছে আমরা কন্টিনিউ করলাম। ওই জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক কি হবে? মামলা পরিচালনা হবে। তাহলে কোন মামলায় যদি একাধিক আইনজীবী থাকেন, তাহলে একাধিক আইনজীবীর মধ্যে যারা সিনিয়র তারা কি করবেন? তারা মামলা পরিচালনা করবেন। আর যারা জুনিয়র আছেন, জুনিয়ররা তাকে কি করবেন? জুনিয়ররা তাকে সহযোগিতা করবেন। ২য় অধ্যায় আছে মক্কেলের প্রতি আচরণ। তাহলে মক্কেলের প্রতি আচরণ সম্পর্কিত বিধি আছে কয়টি? মক্কেলের প্রতি আচরণ সম্পর্কিত বিধি আছে হচ্ছে আপনার ১৪ টি। বিধি ১ এ বলা আছে যে মক্কেলের সম্পত্তিতে কি হওয়া যাবে না? মক্কেলের সম্পত্তিতে আসক্ত হওয়া যাবে না। এমসিকিউ পরীক্ষায় আসবে যে একজন অ্যাডভোকেট
অন্যান্য অ্যাডভোকেটদের প্রতি যে আচরণ এই সম্পর্কিত কয়টি বিধি আছে? এই সম্পর্কিত ১১ টি বিধি আছে। মক্কেলের প্রতি আচরণ সম্পর্কিত কয়টি বিধি আছে? এমসিকিউতে আসার মতো ১৪ টি বিধি আছে। কত অধ্যায় আছে? একজন অ্যাডভোকেট মক্কেলের সাথে কেমন আচরণ হবে সেই সম্পর্কিত কত নম্বর অধ্যায় আছে? ২য় অধ্যায় আছে ১৪ টি বিধি। এইগুলি মনে রাখবেন। বিধি ১ এ বলা আছে মক্কেলের সম্পত্তিতে আসক্ত না হওয়া। তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা রিডিং পড়ার সময় মনে হবে পারি। কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু সবগুলো লিখতে হবে ভাই। যে অন্যান্য আইনজীবীদের সাথে আচরণ ১১ টি বিধি। এটা আমাদের এমসিকিউতে পড়লেই হয়। কিন্তু ভিতরকার যে কথাগুলো এগুলো কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় হুবহু লিখতে হবে। মক্কেলের প্রতি আচরণ সম্পর্কিত বিধি আছে ১৪ টি। বিধি ১ এ বলা আছে মক্কেলের সম্পত্তিতে কি না হওয়া? মক্কেলের সম্পত্তিতে কিংবা মামলার বিষয়বস্তু সম্পর্কে আপনি হচ্ছে কি করবেন না? আপনি আগ্রহ দেখাবেন না। বিধি ২ এ বলা আছে পূর্বের মক্কেলের বিরুদ্ধে কি না করা? পূর্বের মক্কেলের বিরুদ্ধে মামলা পরিচালনা না করা। তাহলে কোনো উকিল যদি পূর্বে কোনো মক্কেলের পক্ষে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করবেন না? কোনোভাবেই পূর্বের মক্কেলের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত হবেন না। ১ মিনিট সবাই যুক্ত থাকবেন। তিনে বলা আছে বিরুদ্ধ পক্ষ বা স্বার্থ থাকলে কি করতে হবে? স্বার্থ থাকলে জানাতে হবে। তাহলে বিরুদ্ধ পক্ষের সাথে বা বিষয়বস্তুতে যদি উকিলের স্বার্থ থাকে, তা প্রকাশ না করে কি করা যাবে না? নিয়োগ লাভ করা যাবে না। যেই সম্পত্তি নিয়ে মামলা করতে আসছে আপনার কাছে, সেই সম্পত্তিতে আপনার কি আছে? আপনার হলো ইন্টারেস্ট আছে। পক্ষ হিসেবে ইন্টারেস্ট আছে বা অন্য কোনোভাবে কি আছে? অন্য কোনোভাবে ইন্টারেস্ট আছে। যদি ইন্টারেস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করা যাবে না? হ্যাঁ? সেক্ষেত্রে আপনার সেটা প্রকাশ না করে নিয়োগ লাভ করা যাবে না। তারপরে বলা আছে উভয় পক্ষে মামলা পরিচালনা না করা। তাহলে কোনো অ্যাডভোকেট একই সাথে আপনার বাদী পক্ষে একই সাথে হ্যাঁ, বিবাদী পক্ষের তাহলে একই সাথে বাদী পক্ষে, একই সাথে বিবাদী পক্ষে। উভয় পক্ষে কি করা যাবে না? নিয়োগ লাভ করা যাবে না। উভয় পক্ষে মামলা পরিচালনা করা যাবে না। ৫ এ বলা আছে মামলার বিষয়বস্তু কোনো উপায়ে ক্রয় বা অন্য উপায়ে গ্রহণ না করা। তাহলে কোনো উকিল সাহেব নিজে নামে বেনামে মামলার বিষয়বস্তু, সম্পত্তি এগুলো কি করবেন না? এগুলো ক্রয় কিংবা আপনি হচ্ছে বিক্রয়ে অংশগ্রহণ করবেন না। বিধি ৬ বলা আছে নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি কি করা যাবে না? নিজের সম্পত্তি, উকিল তার নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মিশ্রণ করবেন না। বিধি ৭ এ বলা আছে একজন ব্যক্তি উকিল সাহেবের কাছে আসলে, যতক্ষণ পর্যন্ত উনাকে উকিল হিসেবে নিয়োগ না দেয় ততক্ষণ পর্যন্ত পরামর্শ দিবেন না। তবে হ্যাঁ, কোন পক্ষের সাথে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে পারলে আপনি আইনগত পরামর্শ দিতে পারেন। বিধি ৮ এ বলা আছে আইন ভঙ্গের পরামর্শ দিবেন না। ঠিক আছে করেন গিয়ে আমি দেখবনে। যা হবার হবে না। দেখবনে আমি আছি আপনাদের সাথে সমস্যা নাই। এই ধরনের আইন ভঙ্গের পরামর্শ দেয়া যাবে না। তাহলে কোন উকিল তার মক্কেলকে কি করবেন না? আইন ভঙ্গের পরামর্শ দিবেন না। বিধি ৯ এ বলা আছে অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা করা। এটা কি? অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা করা উকিলের অধিকার। তাহলে কোনো যখন কোনো আসামির পক্ষে নিয়োগ লাভ করবেন এবং সকল আইনানুগ পন্থা অবলম্বন করে তাকে সর্বোচ্চ সহায়তা প্রদান করতে হবে এবং অভিযুক্ত ব্যক্তির পক্ষে, আসামি পক্ষে মামলা পরিচালনা করা উকিলের এটা অধিকার। এখন আসামি ধরেন হচ্ছে ৭ টা মার্ডার করছে বা ৫ টা মার্ডার করছে, সেটা কোনো সমস্যা না। আপনি তাকে আইনগতভাবে কি করতে পারেন? সহযোগিতা করতেই পারেন। তাহলে অভিযুক্ত ব্যক্তির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা, এটা কি? এটা হলো উকিলের অধিকার। বিধি ১০ এ বলা আছে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ না করা। তাহলে কোনো উকিল তার সেবা বা পরামর্শের জন্য মক্কেল হতে কি করবেন না? মক্কেল হতে অতিরিক্ত ফিস নিবেন না। মক্কেলের অবস্থা যতই ভালো হোক। বিধি ১১ তে বলা আছে কি না করা? ফি নিয়ে বিরোধ না করা। তাহলে আইনজীবী তার ফি আদায়ে মক্কেলের সাথে কি করবেন না? আইনজীবী তার ফি আদায়ে মক্কেলের সাথে বিরোধ করবেন না। বিধি ১২ তে বলা আছে মক্কেল সম্পর্কে ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা না করা। তাহলে মক্কেল, উকিল তো জানে যে মক্কেল খুবই ভালো। এখন তার সম্পর্কে ব্যক্তিগত আপনার কি বিশ্বাস সেটা আদালতে আপনি সাবমিশন রাখতে পারবেন না। অনেক উকিল রাখে সাবমিশন। সেটা রাখা যাবে না। কিন্তু এতটুকু আপনি আশা রাখতে পারেন যে প্রতিকার পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু
আপনি হচ্ছে মক্কেল আইনগতভাবে, আপনার মক্কেল আইনগতভাবে যতটুকু পাওয়ার অধিকারী, আপনি ততটুকু কি করতে পারবেন? ততটুকু যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন, সাবমিশন রাখতে পারবেন। বিধি ১৩ তে বলা আছে আইনজীবীর সাক্ষী সংক্রান্ত। তাহলে কোনো মামলায় কোনো উকিল যদি নিজেই সাক্ষী হন, তাহলে একটা মামলা ধরেন আমি বাদী পক্ষে করলাম। এখন সেই মামলায় আমি একজন সাক্ষী। এখন আমি সাক্ষী, নিজের সাক্ষী কি নিজে করাইতে পারবো? এই বিধি ১৩ তে বলা আছে, কোনো উকিল যদি কোনো মামলায় সাক্ষী হন, তাহলে সেই ক্ষেত্রে ওনার সাক্ষী উনি নিজে করবেন না। অন্য আরেকজন উকিল দ্বারা কি করবেন? ওনার সাক্ষ্য পরিচালনা করবেন, সাক্ষ্য নিবেন। বিধি ১৪ তে বলা আছে, বিশেষ দিনে উকিলকে মামলা পরিচালনা করতে বাধ্য করা যাবে না। উকিল যদি কোনো বিষয়ে শোকাহত হয়, উকিল যদি অসুস্থ হয়, হ্যাঁ? তাহলে ওই বিশেষ দিনে উকিলকে মামলা পরিচালনা করতে কি করা যাবে না? আইনজীবীকে বাধ্য করা যাবে না। ৩য় অধ্যায় আছে আদালতের প্রতি কর্তব্য। তাহলে আদালতের প্রতি কর্তব্য সম্পর্কিত বিধি আছে কয়টি? আদালতের প্রতি কর্তব্য সম্পর্কিত বিধি আছে হচ্ছে ৯ টি। ১ম এই বলা আছে আদালতে ভদ্রভাবে উপস্থিত হওয়া। আপনারা যেদিন সনদ পাবেন, সেদিন যেভাবে কোর্টে যাবেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুইনেন। সবাই তো এলএলবি পাস করেছেন, সামনে বার কাউন্সিলের পরীক্ষা দিবেন। যারা পরীক্ষা পাবেন না এবার হয়তোবা ওনারা রেগুলার এখন আর ক্লাস করেন না। যারা পরীক্ষার্থী আছেন আমার মনে হয় সবাই রেগুলার ক্লাস করতেছেন। সনদ কিন্তু আপনার হয়ে যাবে। অ্যাডভোকেট হবেন। তাহলে সনদ যখন হবে, অ্যাডভোকেট যখন হবেন, তখন আপনি ১ম দিন যেই ড্রেসে কোর্টে যাবেন, যেভাবে হচ্ছে একদম পরিপাটি হয়ে যাবেন কোর্টে, ঠিক আপনার এই সনদের যে মেয়াদ, এই সনদের মেয়াদ কোন দিন পর্যন্ত? আপনি যখন বার কাউন্সিলের সনদ পাবেন, এই সনদের মেয়াদ হলো আপনি যেদিন কবরে যাবেন তার পূর্ব দিন পর্যন্ত। কবরে যাবেন, আপনি মারা গেছেন যেদিন জানাজা হবে সেদিনও বলা হবে অ্যাডভোকেট সাহেব। তাহলে আপনি যেদিন সনদ পাইলেন, ঐদিন যেভাবে আপনি কোর্টে যাবেন, কালো কোট, কালো টাই, কালো গাউন, কালো শু, আপনার হচ্ছে ভিতরে সাদা শার্ট, চুল, দাড়ি এগুলো আপনার হচ্ছে কাটা বা হচ্ছে শেভ করা বা যারা দাড়ি রাখেন যেভাবে সুন্দর লাগে আপনাকে টোটালি পরিপাটি। ঠিক ওইভাবে যেদিন ১ম দিন যাবেন, ১ম দিন কেউ কিন্তু ভায়োলেশন অফ ড্রেস কোড করবেন না। আমি সিউর। ঠিক শেষ দিনও আপনারা ওইভাবে যাবেন। যেটা অনেক সিনিয়র আইনজীবী করেন না। আমি দেখেছি যে স্যান্ডেল পরে কোর্টে যায়। হ্যাঁ? আপনার হচ্ছে ইন করে না। ইন করলে বেল্ট পরে না। আপনার হচ্ছে টাই ঠিকমতো বাঁধে না। নীল কালারের টাই পরে। আপনার হচ্ছে কি মানে কি যে একটা অবস্থা। এরকম হওয়া যাবে না। স্মার্ট থাকতে হবে। বি স্মার্ট। তাহলে আদালতে আপনি কিভাবে উপস্থিত হবেন? আপনি যদি বি স্মার্ট থাকেন, আপনি যদি ভদ্রভাবে উপস্থিত হন, তাহলে আদালতের আপনার প্রতি আলাদাভাবেই একটা কি হবে? হ্যাঁ, সুদৃষ্টি চলে আসবে এবং সেক্ষেত্রে আপনি আপনার মক্কেলকে সর্বোচ্চ আইনগত সহযোগিতা আপনি দিতে পারবেন। বিধি ১ এ বলা আছে আদালতে ভদ্রভাবে উপস্থিত হওয়া। তাহলে আদালতে ভদ্রভাবে উপস্থিত হওয়া একজন উকিলের জন্য কি? অবশ্য কর্তব্য। বিধি ২ এ বলা আছে মামলা ক্ষতি হয় এমন পরামর্শ না দেয়া। তাহলে মামলার বিরুদ্ধে যেতে পারে এমন বিষয়ে কাউকে কি করা যাবে না? কাউকে পরামর্শ দেয়া যাবে না। বিধি ৩ এ বলা আছে আদালতে ভুল তথ্য দিয়ে কি করা যাবে না? আদালতে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না। আপনি আদালতকে একবার ভুল তথ্য দিলেন, সেটা আদালত ধরতে পারল না। কিন্তু পরের বার ঠিকই ধইরা ফেলবে। এখন একবার যদি আদালত বুঝতে পারে আপনি সাবমিশনে ভুল তথ্য দেন, তাহলে সেই ক্ষেত্রে আদালত এর যে আপনার প্রতি নেগেটিভিটি তৈরি হবে, সেটা আর আপনি কিন্তু পরবর্তীতে আর কারেকশন করার কিন্তু সুযোগ পাবেন না। তাহলে জেনে শুনে ইচ্ছা প্রণোদিত হয়ে, হ্যাঁ? আপনি আদালতে কি করবেন না? আপনি আদালতে ভুল তথ্য উপস্থাপন করবেন না। তারপরে বিধি ৪ এ বলা আছে, বিচারকের সাথে মামলার গুনাগুন বিষয়ে আলাপ পরিহার করা। যেটাকে আমরা বলি খাস কামরার ওকালতি। তাহলে বিচারকের সাথে খাস কামরায় কোনো মামলার গুনাগুন বিষয়ে কি করা যাবে না? গুনাগুন বিষয়ে আলোচনা করা যাবে না। তাহলে বিচারকের সাথে খাস কামরায় কোনো মামলার গুনাগুন বিষয়ে কি করা যাবে না? কোনো মামলার গুনাগুন বিষয়ে আলোচনা করা যাবে না। বিধি ৫ এ বলা আছে সরকারি আইনজীবীর দায়িত্ব। পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব কি? তাহলে সরকারি আইনজীবীর প্রাথমিক দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা। অভিযুক্তকে অপরাধী সাব্যস্ত করা নয়। তাহলে অভিযুক্তকে অপরাধী সাব্যস্ত করা কি সরকারি আইনজীবীর দায়িত্ব? না। সরকারি আইনজীবীর দায়িত্ব কি? সরকারি আইনজীবীর দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা। বিধি ৬ বলা আছে মামলার বিষয় কি না করা? মামলার বিষয় পত্রিকায় প্রকাশ না করা। তাহলে বিচারাধীন মামলা সম্পর্কে খবরের কাগজে বা কোনো খবর প্রকাশিত হলে তাতে ন্যায় বিচার কি হতে পারে? ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে। তাই উকিলের দায়িত্ব হলো কোনো খবর প্রকাশ না করা।
বিধি ৭ এ বলা আছে রাজনৈতিক বিবেচনায় জজ নিয়োগ কি করা? জজ নিয়োগ প্রতিহত করা। তাহলে যখন রাজনৈতিক বিবেচনায় জজ নিয়োগ করা হবে, তখন উকিলের কর্তব্য কি হবে? উকিলের কর্তব্য হবে তা প্রতিহত করা। উকিলের প্রত্যাশা হলো বিচারক এমন নিরপেক্ষ হবে যাতে উকিলেরা বিচারকের আসনকে কি করতে পারে? সম্মান জানাইতে পারে। তাহলে পলিটিক্যালি যদি কোনো জজ নিয়োগ হয়, সেটা আমাদের কাজ হলো প্রতিহত করা। বিধি ৮ এ বলা আছে আপনার মামলা রাখতেছে যে মামলা নাম্বার কত? যে সেশন মামলা নাম্বার ১৫৩০/২৫ কিন্তু আপনি সেই মামলার উকিল, আপনি নাই। আপনার মক্কেল কাঠগড়ায় দাঁড়াইছে। জজ সাহেব জিজ্ঞেস করে, "আপনার উকিল কই?" পরে আপনার মক্কেল কাঠগড়ায় দাঁড়ায় আপনারে ফোন দেয় যে, "স্যার আপনার মামলা ডাকছে।" এটা করা যাবে না। আপনার মামলা যখন ডাকবে তখন আপনি আদালতে উপস্থিত থাকবেন। তো এখন আপনার একদিনে ৫-৬ শুনানি পড়তেই পারে। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? আপনি যদি না থাকেন তাহলে সন্তোষজনক বিকল্প ব্যবস্থা কিন্তু আপনাকে রাখতে হবে। বিধি ৯ বলা আছে অভিমত প্রদানে নিরপেক্ষ থাকা। তাহলে কোনো উকিল, জজ কিংবা জুডিশিয়াল কর্মকর্তা কর্তৃক বক্তব্য উপস্থাপনের যদি আপনাকে ডাকা হয়, তাহলে উচিত আইনগত বক্তব্য দেয়া। আপনি নিরপেক্ষ বক্তব্য দিবেন। ৪র্থ অধ্যায়ে আছে কি? জনসাধারণের প্রতি আচরণ। তাহলে এক বিধিতে বলা আছে হয়রানির উদ্দেশ্যে মামলা না নেয়া। তাহলে কোনো মক্কেল আক্রোশের বশবর্তী হয়ে কোনো মামলা আপিল হয়রানির উদ্দেশ্যে কি করবেন না? হয়রানির উদ্দেশ্যে নিবেন না। হয়রানি করার উদ্দেশ্যে কোনো মামলা উকিল সাহেব কি করবেন না? গ্রহণ করবেন না। বিধি ২ এ বলা আছে বিরুদ্ধ পক্ষ তাদের সাক্ষীর সাথে কি করা? একজন উকিল বিরুদ্ধ পক্ষ বা তাদের সাক্ষীর সাথে কি করবে? ভালো আচরণ করবে। বিধি ৩ এ বলা আছে ক্ষতি এবং হয়রানিমূলক মামলা না নেয়া। তাহলে ক্ষতি হয়, হয়রানিমূলক এরকম মামলা নেয়া যাবে না। সেটা যদি হয় তাহলে সেটা কি করতে হবে? প্রতিহত করতে হবে। তাহলে যদি কোনো উকিলের নিকট মনে হয় মক্কেল কর্তৃক আনীত মোকদ্দমা শুধু প্রতিপক্ষকে হয়রানি করার জন্য, তাহলে সেই মামলা উনি নিবেন না। তাহলে বিধি ১ এ বলা আছে হয়রানির উদ্দেশ্যে মামলা না নেয়া। আর বিধি ৩ এ বলা আছে অ্যাডভোকেট সাহেব কি করবেন? অ্যাডভোকেট সাহেব হলো হয়রানিমূলক মামলা যদি কেউ করতে আসে সেটা তিনি কি করবেন? প্রতিহত করবেন। তাহলে বিধি ১ এ হলো মামলা নিবেন না। আর বিধি ৩ এ হলো সেটা প্রতিহত করবেন। এখন আপনি বিধি ৪ এ বলা আছে মক্কেলকে পরামর্শ দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আপনার ইচ্ছাধীন ক্ষমতা। তাহলে পরামর্শ প্রদান কি? পরামর্শ প্রদান ইচ্ছাধীন কিন্তু দায়িত্ব পালন বাধ্যতামূলক। যদি আপনি দায়িত্ব নিয়ে নেন, সে দায়িত্ব পালন করা আপনার জন্য কি হবে? দায়িত্ব পালন করা বাধ্যতামূলক হবে। পরামর্শ আপনি দিতেও পারেন, পরামর্শ নাও দিতে পারেন। এটা আপনার ইচ্ছাধীন ক্ষমতা। কিন্তু দায়িত্ব পালন করা এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই বাধ্যতামূলক হবে। বিধি ৫ এ বলা আছে কোন সংস্থা যতই ক্ষমতাবান হোক, কোন দেওয়ানি মামলা বা রাজনৈতিক মামলা যতই গুরুত্বপূর্ণ হোক, উকিল তা গ্রহণ করতে বা ত্যাগ করতে পারবেন না। তাহলে আইনজীবীর মামলা গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করার কি থাকবে? প্রত্যাখ্যান করার ক্ষমতা থাকবে। বিধি ৬ এ বলা আছে পরিচয় এবং স্বার্থ প্রকাশ করা। তাহলে কোনো আইনজীবী পেশাগত কারণে যদি কোনো অফিসার, ব্যক্তি, বোর্ড বা সংস্থার সামনে হাজির হয়, সেক্ষেত্রে তিনি পরিচয় দিবেন, আমি অ্যাডভোকেট অমুক। বিধি ৭ এ বলা আছে আপনি পূর্বে জাজ ছিলেন। আপনি ধরেন পূর্বে আপনি ময়মনসিংহ কোর্টের ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। বা ঢাকা জজ কোর্টের আপনি কি ছিলেন? দায়রা জজ ছিলেন। সেই মামলায় আপনি কি করেছেন? রায় দিয়েছেন। এখন আপনি রিটায়ার্ড করছেন। এখন রিটায়ার্ড করে আপনি হাইকোর্টে ওকালতি করেন। এখন যেই মামলায় আপনি রায় দিছেন, সেই মামলার মক্কেলই আপনি হাইকোর্টে যখন অ্যাডভোকেট হইছেন, আপনার চেম্বারে গেছে। গিয়ে বলতেছে, "স্যার, তাইলে আমাদেরকে হাইকোর্টে আপিল করে দেন, আমাদেরকে বাঁচান।" তাহলে সেই মামলায় কি আপনি হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হইতে পারবেন? বিধির সাথে বলা আছে যে পূর্বে জজ কিংবা সরকারি অফিসার থাকাকালীন যে বিষয়ের সাথে আপনি জড়িত ছিলেন, আপনি সরাসরি ঢাকা কোর্টের ডিস্ট্রিক্ট জাজ থাকাকালীন আপনি রায় দিচ্ছেন। এখন আপনি রিটায়ার্ড করছেন, হাইকোর্টে ওকালতি করেন, চেম্বার নিছেন। সেই মক্কেলই আপনার চেম্বারে গেছে। আপনি কি পারবেন দায়িত্ব গ্রহণ করতে অ্যাডভোকেট হিসেবে? আপনি অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব নিবেন না। বিধি ৮ এ বলা আছে একজন অ্যাডভোকেট পেশা, ব্যবসা, চাকরি অন্য কোনো পেশায় জড়িত হবেন না। তাহলে একজন উকিল অন্য পেশা, ব্যবসা, বা তার পার্টনার চাকরিতে কি হবেন না? চাকরিতে নিযুক্ত হবেন না। তাহলে আমরা টোটাল কয়টা পাইলাম একটু কাউন্ট করেন তো? আমরা এইখানে পাইলাম কত? এখানে পাইলাম আপনার ৪র্থ অধ্যায়ে পাইলাম কয়টা? ৪র্থ অধ্যায়ে পাইলাম ৮ টা। তারপরে আপনার আ ৩য় অধ্যায়ে পাইলাম ৯ টা। তাহলে ৯, ৮ তারপরে কত পাইলাম? ২য় অধ্যায়ে পাইলাম ১৪ আর ১ম অধ্যায়ে পাইলাম কত? ১১ সর্বমোট কয়টা বিধি হয়? ৯, ৮
14 আর হচ্ছে 11 সর্বমোট হলো 42 টি বিধি। এমসিকিউ পরীক্ষায় কিন্তু এটাও কোশ্চেন আসতে পারে। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এনইটি গুড 1965 এ সর্বমোট কয়টি বিধি আছে? সর্বমোট 42 টি বিধি আছে। কয়টি অধ্যায় আছে? সর্বমোট ৪ টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে কয়টি বিধি আছে? ১১ টি। দ্বিতীয় অধ্যায়ে ১৪ টি। তৃতীয় অধ্যায়ে ৯ টি। চতুর্থ অধ্যায়ে কয়টি? চতুর্থ অধ্যায়ে ৮ টি বিধি আছে। এখন আমরা চলে যাব দ্য বাংলাদেশ বার কাউন্সিল, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। আমরা ফার্স্ট ক্লাসে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 পড়েছি। আজকে আমরা হচ্ছে রুলস 1972 পড়ব। এখানে অনেকগুলো রুলস আছে 101 খুব সম্ভবত। এখানে আমরা এতগুলো পড়ব না। অল্প কিছু রুলস পড়ব। আপনারা একটু কষ্ট করে দাগিয়ে রাখবেন বা হচ্ছে লিখে রাখতে পারেন। তাহলে আমরা প্রথমেই পড়ব হচ্ছে রুল 14, ভোটার যে প্রার্থীকে ভোট দিতে ইচ্ছুক। তাহলে আমরা বার কাউন্সিলের ভোটার হয়েছি। এখন যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা অ্যাডভোকেটরা কি করতে পারবো? ভোট দিতে পারবো। এখন আমরা যে ভোট দিব, আমরা ব্যালট পেপারে কি চিহ্ন দিয়ে ভোট দিব? বলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, ভোটার যে প্রার্থীকে ভোট দিতে ইচ্ছুক, হ্যাঁ? তার নামের বিপরীতে ব্যালট পেপারে কি চিহ্ন দিয়ে ভোট দিবে? উত্তর কি হবে? ক্রস চিহ্ন দিয়ে কি করবে? ক্রস চিহ্ন দিয়ে ভোট দিবে। তারপরে বিধি ২৮ এ বলা আছে বার কাউন্সিলের মেয়াদ আরম্ভের কত মাসের মধ্যে প্রথম সভা আহ্বান করতে হবে? এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। বার কাউন্সিলের মেয়াদ আরম্ভের ১ মাসের মধ্যে। দাগ দিয়েন কষ্ট করে। হ্যাঁ? বার কাউন্সিলের মেয়াদ আরম্ভের ১ মাসের মধ্যে প্রথম সভা আহ্বান করতে হবে। আর বার কাউন্সিলের প্রথম সভা কে আহ্বান করবেন? বার কাউন্সিলের প্রথম সভা আহ্বান করবেন বার কাউন্সিলের সেক্রেটারি বা বার কাউন্সিলের সচিব। বিধি ৩৩ এ বলা আছে বার কাউন্সিলের জন্য প্রয়োজনীয় সভার কোরাম হবে কত সদস্যের উপস্থিতিতে? ৫ সদস্যের উপস্থিতিতে। কমিটির সভার কোরাম হবে কত কমপক্ষে কত সদস্যের উপস্থিতি? ১/৩ সদস্যের উপস্থিতি। যেমন বার কাউন্সিলের সদস্য কতজন? সদস্য হলো ১৫ জন। তাহলে মিটিং হবে কতজন উপস্থিত হলে? ৫ জন উপস্থিত হলে মিটিং হয়ে যাবে। আর কমিটি বিভিন্ন কমিটি আছে বার কাউন্সিলের নির্বাহী কমিটি আছে, অর্থ কমিটি আছে, শিক্ষা কমিটি আছে। নির্বাহী কমিটি, অর্থ কমিটি ৫ সদস্য বিশিষ্ট। আইন শিক্ষা কমিটি ৯ সদস্য বিশিষ্ট। হ্যাঁ? তাহলে এই যে কমিটিগুলো আছে, এগুলোর হচ্ছে ১/৩ লোক যদি উপস্থিত হয় তাহলে সেক্ষেত্রে কমিটির মিটিং কি হয়ে যাবে? হয়ে যাবে। ২১ বিধিতে বলা আছে বার কাউন্সিল অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে সমস্ত কাগজপত্র এফিডেভিট আকারে জমা দিতে হবে। ৪১ এর ক এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় আসবে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগপত্রের সাথে কত টাকা ফি জমা দিতে হবে? অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনি যদি বার কাউন্সিলে ফিস জমা মানে অভিযোগ জমা দেন, সেটার সাথে কত টাকা ফিস দিতে হবে? সেটার সাথে আপনাকে ৳১,০০০ ফিস জমা দিতে হবে। বিধি ৪৫ এ বলা আছে ট্রাইব্যুনাল অভিযোগ প্রাপ্তির পর শুনানির তারিখ ধার্য করবেন যা কত দিনের মধ্যে হবে না? যা ২১ দিনের মধ্যে হবে না। ২১ দিন পর কি হবে? শুনানির তারিখ ধার্য হবে। তারপরে চলে যাবেন হচ্ছে ৪৯ অনুচ্ছেদ, ৪৯ বিধি, দুঃখিত ৪৯ বিধি। বার কাউন্সিলের সচিব, বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে কি হবেন? ট্রাইব্যুনালের সচিব হবেন। তারপরে চলে যাবেন হচ্ছে ৫৫ বিধি। বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? যতটুক বলতেছি ততটুক দাগায় রাখেন। বার কাউন্সিলের সচিব হবেন বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা। কত বিধি? ৫৫ বিধি। আমরা বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিয়েছি, তাই না? সবাই তো ইন্টিমেশন জমা দিয়েছি। ৫৮ বিধিতে বলা আছে দেখেন ২৭ এর ১, তাইলে ২৭ এর ১ অনুযায়ী যিনি অ্যাডভোকেট হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন, আইনের সার্টিফিকেট অর্জন করেছেন, তিনি কি করবেন? এ ফরমে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করবেন। এ ফরমকে আমরা কি বলি? ইন্টিমেশন ফর্ম বলি। দেখবেন ইন্টিমেশন ফর্মের উপরে লেখা আছে এ ফরম। ইন্টিমেশন ফর্মের উপরে কি লেখা আছে? ইন্টিমেশন ফর্মের উপরে লেখা আছে কি? এ ফরম। তাহলে অনুচ্ছেদ ২৭ এর ১ এর আওতাধীন ব্যক্তি হ্যাঁ, অ্যাডভোকেট হিসেবে আপনার হচ্ছে আবেদন করবেন। কোন ফর্মে? আপনার হচ্ছে এ ফরমে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করবেন। ইনফরমেশন ফর্ম কোন ফরমে হবে? এ ফরমে হবে। আপনি যখন এ ফরমে আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে বিধি ৬০ এ বলা আছে, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পূর্বে কমপক্ষে ১০ বছর আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করেছেন। এমন আইনজীবীর অধীনে আপনাকে কি করতে হবে? ৬ মাস শিক্ষানবিশ থাকতে হবে। সবাই থেকেছেন। তাই না? তাহলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পূর্বে এমসিকিউ পরীক্ষায় আসবে কমপক্ষে ১০ বছর আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করেছেন। এমন সিনিয়র আইনজীবীর অধীনে আপনাকে ৬ মাস কি থাকতে হবে?
6 মাস শিক্ষানবিশ থাকতে হবে। এবং আপনি যে সিনিয়রের আন্ডারে ছিলেন, সেই সিনিয়রের কাছ থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে জি ফর্মে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। এবং সেই প্রত্যয়নপত্রে কি থাকবে? ৫ টি দেওয়ানি মামলা থাকবে এবং ৫ টি ফৌজদারি মামলার কি থাকবে? ৫ টি দেওয়ানি এবং ৫ টি ফৌজদারি মামলার তালিকা থাকবে। তারপরে বলা আছে যে কোনো আইনজীবী বার কাউন্সিলের অনুমতি ব্যতীত একই সাথে কয়জনের অধিক শিক্ষানবিশ রাখতে পারবেন না? কোনো আইনজীবী বার কাউন্সিলের অনুমতি ব্যতীত একই সময়ে ৪ জনের অধিক কি রাখবেন না? ৪ জনের অধিক শিক্ষানবিশ রাখতে পারবেন না। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোনো আইনজীবী একই সাথে কয়জনের অধিক শিক্ষানবিশ রাখতে পারবেন না? তাহলে উত্তর কি হবে? কোনো আইনজীবী বার কাউন্সিলের অনুমতি ব্যতীত একই সাথে ৪ জনের অধিক শিক্ষানবিশ রাখতে পারবে। জি ফরমে কয়টি মামলা দিতে হবে? আপনারা সবাই দিয়েছেন, অনেকেই দিয়েছেন, অনেকে দেননি। ৫ টি দেওয়ানি এবং ৫ টি ফৌজদারি মামলার কি করতে হবে? তালিকা দিতে হবে। এখন সেই হলফনামা সবকিছু রেডি করে সেই ফর্মটা কত দিনের মধ্যে বার কাউন্সিলে জমা দিতে হবে? ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলে জমা দিতে হবে। এখন সেই তালিকাভুক্তির আবেদনে আপনি যদি মিথ্যা তথ্য দেন তাহলে পরবর্তী কত বছরের জন্য আইনজীবী হিসাবে তালিকাভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন? আপনি যদি তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দেন তাহলে পরবর্তী ৫ বছরের জন্য আইনজীবী হিসাবে তালিকাভুক্তির আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। ৬০ এর কতে বলা আছে, এমসিকিউ পরীক্ষায় কোনো প্রার্থী ৫০ নম্বর প্রাপ্ত হলে তিনি লিখিত পরীক্ষায় কি করতে পারবেন? লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষা কত নম্বরের হবে? ১০০ নম্বরের। ১০০ নম্বর থেকে আপনি যদি ৫০ পান তাহলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে। সেখানে আপনি যদি ৫০ পান তাহলে আপনি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোথায় বলা আছে? ৬০ এর বিতে বলা আছে। আর ভাইভা পরীক্ষা হবে ৫০ নম্বরের। সে ৫০ নম্বরের ভাইভা পরীক্ষায় আপনি যদি ২৫ নাম্বার পান তাহলে আপনি অ্যাডভোকেট হিসেবে চূড়ান্তভাবে কি হবেন? মনোনীত হবেন। বিধি ৬৬ তে বলা আছে, তালিকাভুক্ত হবার পর ৬ মাসের ভিতর আপনাকে কি করতে হবে? তালিকাভুক্ত হবার পর ৬ মাসের ভিতর আপনার হচ্ছে বারের মেম্বারশিপ নিতে হবে। সেটা আপনি যেই বারেরই হন না কেন, কুড়িগ্রাম বার হন, আর আপনি হচ্ছে কিশোরগঞ্জ বার হন, আর আপনি নরসিংদী বার হন বা নারায়ণগঞ্জ বার হন বা ঢাকা বার হন। তাহলে তালিকাভুক্ত হবার ৬ মাসের ভিতর আপনাকে কি করতে হবে? বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে। যদি আপনি ৬ মাসের মধ্যে বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সনদ কি হয়ে যাবে? সনদ স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে। বিধি ৭০ এ বলা আছে একজন আইনজীবী কি করতে পারবেন না? ব্যবসা, পেশা বা অনুষদে অন্য কোনো জায়গায় যোগদান করতে পারবেন না। যদি যোগদান করেন তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করতে পারবেন? তাহলে সেই ক্ষেত্রে তিনি সনদ স্থগিতের জন্য দরখাস্ত করতে পারবেন। তাহলে বিধি ৭০ অনুযায়ী কি করা হয়? আপনি ধরেন এখন আইন পেশা করবেন না। তাহলে আইন পেশা যদি আপনি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সনদ স্থগিতের জন্য কি করতে পারবেন? দরখাস্ত দায়ের করতে পারবেন। বিধি ৭৫ এর কতে বলা আছে? বার কাউন্সিল তার চলমান কাজ এবং দায়িত্বগুলোকে নিশ্চিত করার নিমিত্তে নিম্নের কমিটিসমূহ গঠন করতে পারেন। ল রিফর্ম কমিটি গঠন করতে পারেন, হিউম্যান রাইটস লিগ্যাল এইড কমিটি গঠন করতে পারেন, রিলিফ কমিটি গঠন করতে পারেন, হাউস কমিটি গঠন করতে পারেন, রুল অ্যান্ড পাবলিকেশন কমিটি, কমপ্লেইন্স অ্যান্ড ভিজিলেন্স কমিটি কি করতে পারেন? গঠন করতে পারেন। বিধি ৯১ বলা আছে বার কাউন্সিলের কোন সদস্যের আসন খালি হবে। কখন খালি হবে? যদি তিনি কি করেন? যদি তিনি আপনার হচ্ছে সেক্রেটারি বরাবর পদত্যাগ পত্র জমা দেন। অথবা তিনি অ্যাডভোকেট হিসেবে তালিকা থেকে কি হন? অপসারিত হন। অথবা বার কাউন্সিলের যে ৩ টি সভা আছে, পরপর ৩ টি সভাতে তিনি কি থাকেন? অনুপস্থিত থাকেন। তাহলে সেই ক্ষেত্রে বার কাউন্সিলের যে সদস্য আছে, সেই সদস্যের আসন কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। আপনাদের মনে হয় গ্রুপে রুটিন দেয়া আছে। বার কাউন্সিলের পরীক্ষাটাও কিন্তু আমরা দ্রুতই নিয়ে নিব। যারা এতক্ষণ আমাকে শুনছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে আপনাদের হচ্ছে নতুন সাবজেক্টের ক্লাস হবে। সবাই সেই ক্লাসে যুক্ত হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যাদের কোয়েশ্চেন আছে আপনারা কোয়েশ্চেন